ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব পটল চাষ নিয়ে। গ্রীষ্মকালীন সবজির মধ্যে পটল একটি অত্যন্ত অর্থকরী এবং গুরুত্বপূর্ণ সবজি। আর সে বিষয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি প্রসেনজিৎ দেকে, যিনি সহকৃষি অধিকর্তা মৃত্তিকা সংরক্ষণ সিউড়ি। নমস্কার। নমস্কার। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে পটল চাষের ক্ষেত্রে কি ধরনের জাত নির্বাচন করা উচিত? পটল চাষ যেমন একটা অর্থকরী সবজি, তার জাত অন্যান্য সবজির তুলনায় অতটা গুণগত মানের বা তার পরীক্ষা নিরীক্ষা সেরকমভাবে হয়নি। তবুও যে সমস্ত জাতগুলো আমাদের চাষাবাদ হয় তার মধ্যে কাজরি, যেটার গায়ে দাগ থাকে, ধানি গায়ে ছোপ ছোপ দাগ থাকছে, এবং গুলি যেটা ছোট সাইজের বা আকৃতির হয়, এছাড়া মুম্বাই, শ্যামপূর্ণা, এই ধরনের জাতগুলোই মূলত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চাষ হয়ে থাকে। আচ্ছা, তো এই ধরনের জাত চাষ করতে গেলে কোন সময়কে নির্বাচন করতে হবে? পটল চাষ করতে গেলে মূলত হচ্ছে কার্তিক অঘ্রাণ মাসে পটলের চাষ শুরু হয়ে যায়। অর্থাৎ হচ্ছে সেই সময় জমি তৈরি করে পটলের লতি বা লতা বা মূল সেই সময় লাগাতে হয়। লাগানোর মোটামুটি 150 দিন বা 140-45 দিন বয়স যখন হবে তখন পটল গাছ থেকে পটল মোটামুটি পাওয়া যেতে পারে, এবং প্রায় 280 দিন বয়স অবধি মোটামুটি পটল পাওয়া যায়। অর্থাৎ প্রায় 4 মাস ব্যাপী পটলটা আমরা পেতে পারি। তো সেই জন্য কার্তিক অঘ্রাণ মাসে যদি লাগানো হয় পটলের লতা বা লতি যেটাকে বলা হয় এবং মূল, তাহলে সেইটার থেকে গাছ বেরোবে। এবং এই লাগানোটা মধ্যে একটু অন্যান্য গাছের তুলনায় বা সবজির তুলনায় একটু আলাদা। আচ্ছা, কুমড়ো বা লাউ যেরকম মাদাতে লাগাতে হয়, অর্থাৎ হচ্ছে একটু উঁচু ভেলির মতো করে, সেই রকমভাবে গর্ত করে ওই মাদাতে একটা মাদাতে মোটামুটি 2 থেকে 3টি লতি বা মূল লাগাতে হবে। এবং লাগানোর সময় খেয়াল রাখতে হবে মাদার থেকে মাদার দূরত্ব মোটামুটি 4 থেকে 5 ফুট, এবং সারির থেকে সারির দূরত্ব প্রায় 6 ফুট যেন থাকে। আচ্ছা, এবং মাদাতে লাগানোর সময় প্রায় 2 থেকে 3টি লতি বা মূল লাগাতে হবে, এবং মূল বা লতিগুলো নিজেদের মুখামুখি যেন হয়। আর মূল যখন লাগানো হবে তখন সেটা মোটামুটি 1 বছর বয়সের মূলটা হলে খুব ভালো হয়। আচ্ছা, তো এই যে লাগানোর সময় জমিকে কিভাবে তৈরি করে নেওয়া দরকার? জমি যেহেতু এটা সবজি, সেই হিসেবে জমিটা যত সুন্দরভাবে তৈরি করা যাবে, অর্থাৎ চাষময় দিয়ে জমিটা যত ঝুরঝুরে করে নেওয়া যাবে তত ভালো, এবং জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার দিতে পারলে খুব ভালো হয়। তাহলে সবজির গুণগত মানটা খুব ভালো থাকে। আচ্ছা, তো এরপরে পরবর্তীকালে কিভাবে সার প্রয়োগ করতে হবে, কখন কখন? দেখুন, সার প্রয়োগটা নির্ভর করছে ফসল কিভাবে আমার তৈরি হচ্ছে। মূলত পটলের ক্ষেত্রে একর প্রতি 48 মানে NPK এর রেশিও হিসেবে 48-24-24 এই রেশিওতে রাসায়নিক সার প্রয়োগ করা যেতে পারে। তবে রাসায়নিক সার প্রয়োগ করার আগে অবশ্যই জৈব সার প্রয়োগ করা দরকার। সুষম সারের ব্যবহার না হলে কখনোই ফসল সঠিকভাবে পাওয়া যায় না। রাসায়নিক সারের ক্ষেত্রে যেটা 48-24-24 বললাম NPK, তার অর্ধেক নাইট্রোজেন এবং পুরো ফসফেট ও পটাশ প্রথমেই জমি তৈরির সময় দিয়ে দেওয়া যেতে পারে বা মাদা তৈরির সময় দিয়ে দেওয়া যেতে পারে। বাকি 1/4 নাইট্রোজেন মোটামুটি 30 থেকে 35 দিন বয়সে, গাছের যখন বয়স হবে বা লাগানোর বয়স হবে, আর 60 দিনের মাথায় মোটামুটি 1/4 যে নাইট্রোজেন বাকি থাকছে সেই অংশটা দেওয়া যেতে পারে। এছাড়া অনুখাদ্য হিসেবে জিঙ্ক দেওয়া যেতে পারে। কখনোই এই সার বা অনুখাদ্যগুলো ফুল আসা অবস্থায় দেওয়া উচিত না। ফুল আসার আগে যখন ভেজিটেটিভ গ্রোথ চলছে সেই অবস্থায় কাম্য। তবে পটলের ক্ষেত্রে বুস্টার বলে একটা বুস্টার 1, 2, 3 বিভিন্ন প্রোডাক্ট বাজারে আছে। পটলের জন্য যেটা প্রয়োজনীয় সেটা যদি প্রয়োগ করা হয় পটল গাছটা ভালো হয়, পটলে
ফুল ফলটা ভালো ধরে। আচ্ছা, সেটা কখন প্রয়োগ করতে হবে? অবশ্যই ফুল আসার আগে। আচ্ছা, তো যে কোনো চাষের ক্ষেত্রেই দেখা যায় যে সেচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। অবশ্যই। পটল চাষের ক্ষেত্রে সেচ কতটা দরকার? পটল লাগানো অঘ্রাণ কার্তিক মাসে যখন বললাম, সেই ক্ষেত্রে প্রথমে মাদায় লাগানো হলো, মাটিটা ঢাকা দেওয়া হয়েছে এবং পারলে ওই প্রতি মাদাতে অল্প করে খড়কুটো যদি চাপা দেওয়া হয় তাহলে ভালো হয় এবং 2 থেকে 3 দিন অন্তর প্রতি মাদায় জল দিতে পারলে ভালো হয়। মোটামুটি কয়েকদিন পর যখন মাদার থেকে লতা ছাড়তে শুরু করে তখন একটু ঘন ঘন জল দেওয়ার পর গোটা জমিটাতে মাসে 1 বা 2 বার সেচ দিতে হবে। সেই সেচটা কখনোই গাছটাকে ডুবিয়ে যেন না হয়, অর্থাৎ গাছের গোড়ায় যেন না জল জমে থাকে, তাহলে অনেক সময় গোড়া পচে যেতে পারে। তবে গ্রীষ্মকালে এবং শীতের দিকে অন্তত মাসে 1 বা 2 বার জমিটা পুরোপুরি সেচপ্রাপ্ত করতে হবে। আচ্ছা, এছাড়া যেমন প্রয়োজন বাতাসের অবস্থা অনুযায়ী, বায়ুমণ্ডলীয় অবস্থা বা যে বৃষ্টিপাত যদি ঠিকঠাক না হয় এবং জলের যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে প্রয়োজন মতো সেচ অবশ্যই কাম্য, কারণ ফসলটা যেহেতু আমরা কাঁচা ফসল হিসেবে তুলছি। আচ্ছা আচ্ছা, পটলের ক্ষেত্রে যে পরাগ মিলন সে সম্বন্ধে যদি একটু ধারণা দেন। পটলের গাছ 2 রকমের, একটা হচ্ছে পুরুষ এবং স্ত্রী গাছ। কৃষক ভাইরা সাধারণত পুরুষ গাছটাকে অ্যাভয়েড করেন বা পছন্দ করেন না, কিন্তু পটল গাছের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষ দুটো গাছই প্রয়োজন। কারণ পরাগ মিলন হতে গেলে পুরুষ ফুলের পরাগটা স্ত্রী ফুলের মধ্যে মিলন না হলে, অর্থাৎ পরাগ মিলন না হলে পটলটা ঠিকঠাক হয় না। সেই জন্য কম করে 10 থেকে 12টি স্ত্রী গাছের অন্তর একটি করে পুরুষ গাছ অবশ্যই কাম্য, কারণ ওই পুরুষ গাছের যে ফুলগুলি হবে সেই ফুল থেকে বাকি 10 থেকে 12টি গাছে পরাগ মিলন সম্ভব। সেটা সম্ভব হবে বাতাসের দ্বারা, বিভিন্ন মৌমাছি, পিঁপড়ে এগুলোর দ্বারা। এছাড়াও যদি সেই জায়গায় মৌমাছি বা পিঁপড়ে এই ধরনের পোকা বা কীট দ্বারা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে মানুষকে নিজেকেই এগিয়ে আসতে হয় যদি বেশি ফলন পেতে চান। সেই জন্য সকালবেলায় উঠে পুরুষ ফুলগুলো একটি থালায় তুলে নিয়ে একটু জল নিতে হয়, নিয়ে স্ত্রী ফুলে ছুঁয়ে যেতে হয়। তাতে কি হয় না, পরাগ মিলনটা অনেকটাই বেশি হয় এবং ফলনটা বেশি পাওয়া যায়। দেখা যায় যদি ওই জমির কাছাকাছি রোগনাশক বা কীটনাশক ছড়ানো হয়, সেক্ষেত্রে অনেক সময় কীটপতঙ্গের অভাব হতে পারে বা কীটপতঙ্গ ওই ধার দিয়ে নাও যেতে পারে। বা পূর্ব দিক থেকে যদি বাতাস চলাচল করে, সেক্ষেত্রেও কীটপতঙ্গ আসতে চায় না, তখন পতঙ্গ দ্বারা যে পরাগ মিলন যেটা আমরা বলে থাকি সেটা হয় না। সেই জন্য কৃষকরা অনেকে পটলের জমির ধারে আলের যে ঘাস থাকে সেই জায়গায় গুড়টাকে জলের সঙ্গে দ্রবণ তৈরি করে, গুড়ের সঙ্গে জল মিশিয়ে দ্রবণ তৈরি করে আলের ধারে ছিটিয়ে দেয়। এই ছিটিয়ে দেওয়ার ফলে মৌমাছি সেইখানে আসে এবং আসার ফলে তারা পটল গাছেও বসে এবং ফলে খানিকটা হলেও পরাগ মিলন সম্ভব হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে না হলে কি করণীয় আপনার কাছে আমরা জেনে নিয়েছি। এবারে জানতে চাইবো যে পটলের ক্ষেত্রে রোগ পোকার উপদ্রব কতটা দেখা যায়? পটলের দেখুন, যেহেতু কাঁচা সবজি, সেখানে রোগ পোকার তো উপদ্রব হবেই। তো সেই রোগ পোকার উপদ্রবের ক্ষেত্রে প্রথমেই রোগের জিনিসটাকে বলে ফেলি। সেটা হলো যে পটলের ক্ষেত্রে দেখা যায় পাউডারি মিলডিউ, অর্থাৎ হচ্ছে পাতাগুলোর উপরে সাদা সাদা গুঁড়ো অবস্থা দেখা যায়। যদি আবহাওয়াটা অনেক সময় মানে শীত থেকে গ্রীষ্মের দিকে আগাচ্ছে সেই অবস্থায়, ডাউনি মিলডিউ বা ধূসর আকার হয়ে যাওয়া, সেই সময় দেখা যায় যে পাতার উপরে অনেক সময় সাদা সাদা গুঁড়ো, যেমন আগেরটা বললাম পাউডারির ক্ষেত্রে, এখানে দেখা যায় যে ধূসর আকৃতি নিচ্ছে এবং পাতাগুলোর রং বিবর্ণ হচ্ছে। এই দুটোর ক্ষেত্রেই বর্ধ মিক্সচার ব্যবহার করা যেতে পারে, বেনোমিল ব্যবহার করা যেতে পারে, কার্বেন্ডাজিম ব্যবহার করা যেতে পারে। এছাড়া ক্লোরোথ্যালোনিল গ্রুপের ওষুধও ব্যবহার করা যেতে পারে। অনেক সময় জল বসা বা জল যদি গোড়ায় জমে যায়, সেই জায়গায় গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে ক্লোরোথ্যালোনিল গ্রুপ বা মেটালেক্সিল ম্যাঙ্কোজেবের মিক্সচার যদি ব্যবহার করা যায় তাহলে খুব ভালো হয়। ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে গোড়ার চারিদিকটাতে একটু বেড়ি আকৃতি করে
যদি খুঁড়ে নেওয়া হয় এবং সেইখানে ক্লোরোথ্যালিনিল গ্রুপের ওষুধটাকে দেওয়ার পর তার ঠিক বাইরের দিকে কাঁচা গোবর গুলে জল যদি দেওয়া হয় এবং মাটিতে সেচটাকে একেবারেই বন্ধ করে দিতে হবে, তাহলে এই গোড়া পচার রোগটা অন্য গাছে যেমন ছড়াতে পারবে না, ঠিক সেরকম এই গাছের মধ্যে যে রোগটা ছিল সেটার রোগ জীবাণুটা অনেকটাই নির্মূল করা সম্ভব হবে। এবার পোকার ক্ষেত্রে আসি। পোকার ক্ষেত্রে মূলত পটলে দেখা যায় যে ফসলের মাছি উপদ্রব হয়, অনেক সময় পাতা ছিদ্রকারী পোকার উপদ্রব হয়, মাকড়ের উপদ্রব হয়। মাছির ক্ষেত্রে আমরা ক্লোরোপাইরিফস গ্রুপের ওষুধ ব্যবহার করা যেতে পারে। মাকড়ের ক্ষেত্রে কেলথেন যেটা আছে, ডাইকোফল বা কেলথেন, এটাকে ব্যবহার করা যেতে পারে। তবে পটল ছিদ্রকারী পোকা সাধারণত দেখা যায় না। আরেকটা দেখা যায় কুমড়ো যে লাল পোকাটা পাতাটাকে অনেক সময় খেয়ে দেয়, সেক্ষেত্রেও ক্লোরোপাইরিফস গ্রুপের ওষুধ ব্যবহার করা যেতে পারে, বা নিম জাতীয় কীটনাশক যেটা জৈব কীটনাশক 1000 ppm হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এইভাবে রোগ পোকা মোটামুটি নিয়ন্ত্রণ বা দমন করা যেতে পারে। আচ্ছা, তো পটল চাষের ক্ষেত্রে ফলন কীরকম পাওয়া যায়? পটলের ক্ষেত্রে প্রথম বছর মোটামুটি বিঘাতে প্রায় 15 থেকে 16 কুইন্টাল ফলন পাওয়া যায়। দ্বিতীয় বছরে সেই ফলনটা মোটামুটি 25 থেকে 26 কুইন্টালে চলে যায়। এক বছর যদি ওই মাদাটা থেকে যায়, পরের বছর সেখানে প্রায় 25 থেকে 26 কুইন্টাল মতো ফলন কৃষক ভাইরা পেতে পারেন, থেকে যথেষ্ট পয়সা অর্জন করতে পারেন। আচ্ছা, সেই বিষয়টাতেই আসছি যে কতটা লাভজনক পটল চাষ? যথেষ্ট লাভজনক, কারণ এটা হচ্ছে 4 মাস ব্যাপী, অর্থাৎ 150 দিনের মাথায় বা 140 থেকে 50 দিনের মাথায়, লাগানোর 140 থেকে 50 দিনের মাথায় প্রথম ফসল আহরণ করতে পারেন। সেইখান থেকে প্রায় 4 মাস ব্যাপী অর্থাৎ 280 দিন অবধি ফসল তারা তুলতে পারেন। অর্থাৎ 4 মাস একবার খরচ করলে মোটামুটি প্রায় 4 মাস এই ফসল তুলে তারা বাজারজাত করতে পারছেন। এবং বাজারজাত করার সময় প্রথম দিকে যেমন দাম থাকে এবং শেষের দিকেও দাম থাকে, মাঝামাঝি সময় কী হয়, বাজারে অনেক প্রাচুর্য হয়ে গেলে দামটা একটু কমে যায়। তো পটল মোটামুটিভাবে আমাদের যে সমস্ত জাতগুলো আছে, কাজরি, গুলি, ধানি, তারপরে হচ্ছে অন্যান্য যে জাতগুলো শ্যামপূর্ণা বা বোম্বাই, এগুলোতে যথেষ্ট ফলন এবং কৃষক ভাইরা যথেষ্ট পয়সা পান। এর সঙ্গে একটা জিনিস যেটা আমরা লাগানোর সময় বলা হয়নি, সেটা হলো যে লতি বা মূল মোটামুটি একরে প্রায় 15 থেকে 20 কেজি মতো দরকার হয়। আচ্ছা আচ্ছা, যেটা প্রতি একরে মাদার সংখ্যা থাকবে প্রায় 1500 থেকে 1800, এবং প্রতি মাদাতে যদি 2 থেকে 3টে আমরা লতি বা মূল লাগাই, তাহলে দেখা যাবে 4500 থেকে 5400 মতো আমার লতি বা মূল লাগবে। এই পরিমাণ লতি বা মূল আমাকে জোগাড় করতে হবে, এবং লাগানোর পর আমরা প্রথম বছর প্রায় 15 থেকে 16 কুইন্টাল ফলন পাবো বিঘাতে, দ্বিতীয় বছরে পাবো প্রায় 25 থেকে 26 কুইন্টাল, যেটা অন্যান্য সবজির তুলনায় অনেকটাই বেশি, এবং প্রায় প্রতিদিনই এই ফসল আমরা তুলতে পারবো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জেনেছি, খুব সহজবোধ্যভাবে উঠে এসেছে পটল চাষের যে পদ্ধতি, সেটি আমরা আশা করব আমাদের আজকের এই পটল চাষ নিয়ে আলোচনা আপনাদের পটল চাষের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হবে। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষান কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষান কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800-180-1551। আমাদের দৈনন্দিন জীবনে পাটের গুরুত্ব অপরিসীম। তাই এই পাট চাষ কিভাবে করা যেতে পারে এবং উন্নত মানের পাট চাষ কিভাবে করা যেতে পারে এবং তার পরিচর্যা কিভাবে করা যেতে পারে, আজ আমরা মূলত এই বিষয়ের উপর আলোকপাত করব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর দেবতনু মাইতি, সহ কৃষি অধিকর্তা, আউশগ্রাম 1 নম্বর ব্লক, বর্ধমান। প্রথমেই চলে যাচ্ছি তার কাছে। নমস্কার। আপনার কাছে জানতে চাইব যে উন্নত ধরনের পাট গাছের বা পাটের জাতের নাম কি কি? পাট আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটা প্রধান অর্থকরী ফসল।
পাট মূলত দুই ধরনের আমরা দেখতে পাই, একটা তেতা পাট যেটা আমরা কর্কোরাস ক্যাপসুলারিস বলি, এবং আরেকটা মিঠা পাট যেটাকে আমরা কর্কোরাস অলিটোরিয়াস হিসেবে বলি। তো ক্যাপসুলারিসের যে জাতগুলো মূলত ভালো পারফরমেন্স করে, যে RC 212, এবং মিঠা পাটের মধ্যে যেগুলো ভালো আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে JRC 524, JRO 524 এবং JRO 7835 বা বাসুদেব নামে পরিচিত। আচ্ছা, কৃষক ভাইরা এই পাট চাষের ক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করবেন? হ্যাঁ, পাট চাষের ক্ষেত্রে আমরা দেখি যে অনেকেই পাট যে বীজ বোনেন অনেকে ব্রডকাস্ট বা ছড়িয়ে দেন, এবং তার ফলে আগাছার সঙ্গে একটা খুব ভালো কম্পিটিশন কিন্তু পাট গাছকে করতে হয়। এবং যদি আমরা দেখি যে যদি আগাছা খুব বেশি হয় সেক্ষেত্রে আমরা দেখি পাটের গাছের গ্রোথ কিন্তু অনেকখানি কমে যায়। সেই জন্য আমরা পাট গাছ যেদিন আমরা বপন করছি পাট বীজটা, তার ঠিক দুদিন আগে আমরা যেটা বলি ফ্লুক্লোরারিন বা ব্যাসালিন নামে বাজারে যেটা পাওয়া যায়, এইটা যদি স্প্রে করেন খুব ভালো। এটা একর প্রতি প্রায় 1.2 লিটার লাগে। এবং পাট বোনার 15 থেকে 20 দিনের মধ্যে কুইজালোফপ ইথাইল, যেটা বাজারে তরকা সুপার বা সোসাইটি এইসব নামে পাওয়া যায়, এটা আমরা একর প্রতি 300 ml যদি স্প্রে করেন সেক্ষেত্রে দেখব পাটে আগাছার উপদ্রব কিন্তু অনেকখানি জমিতে কমে যাবে এবং ফলন আমরা অনেকখানি বেশি পাবো। আচ্ছা, এই পাট চাষের ক্ষেত্রে বীজের হার কতটা দরকার হয়, সারের প্রয়োগ কতটা কিভাবে করতে হয়, এবং সেচ ব্যবস্থা সম্পর্কে যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ, পাটের ক্ষেত্রে খুব বীজ ছোটো ছোটোই হয়, এই জন্য বীজ আমাদের খুবই কম লাগে। একর প্রতি যেটা আমরা দেখি প্রায় 2 থেকে 3.5 কেজি বীজ লাগে, সেটা কর্কোরাস ক্যাপসুলারিস। তিতা পাটের ক্ষেত্রে একটু বেশি লাগে, 2.5 থেকে 3.5 কেজি, এবং মিঠা পাটের ক্ষেত্রে আমাদের প্রায় 1.5 থেকে 2.5 কেজি বীজ লাগে। এবং মাটিটা খুব ঝুরঝুরে করতে হয় 3-4টে চাষ দিয়ে, কারণ খুব ছোট যেহেতু বীজ, যাতে করে ভালো করে আমাদের বীজটা মাটির মধ্যে থাকে। এছাড়া সার যেটা আমরা বলি যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ একর প্রতি যদি আমরা ধরে নিই সেক্ষেত্রে প্রায় 20-10-5 নাইট্রোজেন, ফসফেট, পটাশ কেজি প্রতি একর এটা আমাদের লাগে। এবং নাইট্রোজেনটা আমরা বলি 50-50 দুটো স্প্লিট ডোজে দেওয়ার জন্য, যাতে করে নাইট্রোজেনের ইউজ এফিসিয়েন্সি অনেকটা বেশি হয়, কারণ নাইট্রোজেন আমরা জানি অনেকখানি লস হয়ে যায় বাতাসে। এবং সেচটা আমরা মূলত যেটা বলি যে পাট গাছ দরকার মতো সেচ অবশ্যই দিতে হয়, কারণ এটা আমাদের গ্রীষ্মকালীন একটা চাষ। এখানে সেচের সুবিধা যেসব অঞ্চলে আছে সেখানে কিন্তু পাট চাষ করা জরুরি। দরকার মতো আমরা যেটা দেখি 10 থেকে 15 দিন অন্তর একটা সেচ কিন্তু লাগে। এবং এর যে ক্রিটিক্যাল স্টেজ দুটো আমরা দেখি, মূলত একটা জার্মিনেশন, যে সময়টা বীজ আমরা দিচ্ছি মাটিতে সেই সময় যেন মাটিতে জো থাকা আবশ্যিক, তা নাহলে কিন্তু অঙ্কুরোদ্গমে ব্যাঘাত ঘটবে, আমাদের জার্মিনেশন অনেকখানি কমে যাবে। আরেকটা আমরা যেটা বলি যে নিহাই স্টেজ, যখন আমাদের হাঁটু আর হাইটে যখন গাছটা হয় সেই সময়টা যাতে জলের টান না পড়ে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয়। আচ্ছা, এই ফসল কাটার সময় কি কি বিষয়ের উপর নজর রাখবেন কৃষক ভাইরা? হ্যাঁ, পাট গাছ এমন একটা ফসল, এটা কিন্তু আমাদের মেন যে জিনিসটা আমরা নিই এখান থেকে হচ্ছে পাটের তন্তু বা আঁশ অনেকে বলে থাকেন। এইটা এমন পাট গাছের যা ডিউরেশন সেটা আমরা দেখি 90 থেকে 135 দিন, এটা একটা ডিউরেশন। এবারে খুব কম বয়সের বা আর্লি স্টেজের যে গাছগুলো যদি আমরা কেটে নিই সেখানে আমরা দেখি যে অনেক সময় ওই তন্তুর গুণগত মান কিছুটা ভালো হয় কিন্তু ফলন অনেকখানি কমে যায়। আবার শেষের দিকে যদি 130-35 দিনের মাথায় আমরা কাটি তখন দেখি ফলন কিন্তু অনেকখানি বেশি পাচ্ছি, কিন্তু সেখানে তন্তুর যে গুণগত মান সেটা কিন্তু ততটা ভালো হয় না। তো এই দুটোকে অ্যাডজাস্ট করে আমরা যেটা বলি যে 115 থেকে 20 দিন এই সময়টা যদি কোনো কৃষক বন্ধু হারভেস্ট করেন সেক্ষেত্রে তিনি ফলনও যেরকম ভালো পাবেন এবং যে গুণগত মান আমাদের তন্তুর সেটাও কিন্তু ওনারা ভালো পাবেন। এবং পাট গাছ কাটার পরে এটা লক্ষ্য রাখতে হবে যে মাঠের মধ্যেই ওটাকে দাঁড় করিয়ে রাখতে হয় 2 থেকে 3 দিন, এই জন্যই যে ওর যাতে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো যাতে ঝরে যায় ওই মাঠেই। তারপরে আমাদের পরবর্তী যে পরিচর্যা পোস্ট হারভেস্ট টেকনোলজি জুটের বা পাটের ক্ষেত্রে আমরা করি সেগুলোর দিকে আমাদের চাষি বন্ধুদের এগোতে হয়। হ্যাঁ, আপনি যেটা বললেন যে পাট ফসল কাটবার পরে কি কি করণীয়, হ্যাঁ সেটা যদি আরও বিস্তারিতভাবে বলেন। হ্যাঁ, এক্ষেত্রে যেটা আমরা মূলত বলি যে জুট রেটিং, যে পাটের তন্তু পচানোর যে জিনিসটা সেটা কিন্তু কৃষক বন্ধু যত ভালো করবে তার পাটের তন্তুর গুণগত মান কিন্তু আমাদের ততটা ভালো হবে। তো এক্ষেত্রে আমরা বলি যে পাট গাছ কাটার পরে যে আপনারা একটা 8-10টা করে আমরা একটা আঁটি বাঁধবো, সেই আঁটিগুলোকে দাঁড় করিয়ে রাখি মাটিতে এবং 2-3 দিন পরে পাতা ঝরে যাওয়ার পরে সেগুলোকে আমরা একটা
জল মানে জলাশয় বা পুকুর বা যেখানে হচ্ছে একটা নালা চলে যাচ্ছে, সবসময় আমরা বলি স্ট্যাগন্যান্ট ওয়াটারের চেয়ে এমন একটা জায়গায় জলাশয় আমাদের সিলেক্ট করতে হবে যেখানে খুব ফ্রি মানে হালকা ফ্লো করে জলটা চলছে, সে সমস্ত জায়গায় যদি পাট পচানো যায় সবচেয়ে ভালো, তাহলে আমরা দেখি তার পচনটা খুব ভালো হয়। এবং পাট গাছের আমরা দেখি গোড়ার দিকটা খুব বেশি মোটা থাকে, তার ফলে ওটা পচাতে কিন্তু অনেক বেশি সময় লাগে। সেই জন্য আমরা বলি প্রথমে 2-3 দিন সোজাসুজিভাবে পুকুরের মধ্যে 10-15 সেন্টিমিটার জাস্ট সোজাসুজি ডুবিয়ে দেবো, যাতে করে পাটের নিচের যে অংশটা মোটা সেটা যাতে একটু পচনের জন্য ভালো টাইম পেয়ে যায়। তারপরে আমরা আড়াআড়িভাবে সেটাকে 10-15 সেন্টিমিটার জলের মধ্যে চুবিয়ে রাখবো পুরো আঁটিগুলোকে, এটাকে জাগ দেওয়া আমরা বলে থাকি। তো এটা জাগ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের বান্ডিলগুলোকে দেওয়ার পরে তার উপরে একটা উইং মেটেরিয়াল দিতে হয়, তা না হলে কিন্তু ওটা আবার ভেসে উঠবে, যার ফলে পচনটা ভালো হবে না, আংশিক পচন হবে, সেক্ষেত্রে আবার গুণগত মান খারাপ হয়ে যায়। উইং মেটেরিয়াল হিসেবে আমরা সবসময় বলি যে কোনো ইট বা কংক্রিটের মেটেরিয়াল বা বাঁশ বা ধঞ্চে কচুরিপানা এইগুলো দিয়ে জাঁক দিতে বলি। যেটা কৃষক বন্ধুদের অ্যাভয়েড করতে বলি সেটা হচ্ছে অনেক কলা গাছের যে কাণ্ডটা, ব্যানানা গাছের কাণ্ড, কলা গাছের কাণ্ড বা মাটি অনেকে দেন মাটি, সেটা কিন্তু একদমই করবেন না, তাহলে আপনাদের পাটের যে গুণগত মান তার তন্তুর সেটা কিন্তু খারাপ হয়। এই কারণে যে আমাদের ব্যানানা বা কলা গাছের যে কাণ্ড বা মাটির এগুলোর মধ্যে কিন্তু ট্যানিন জাতীয় পদার্থ বেশি থাকে এবং মাটিতে আয়রন ফেরাস আয়রন অনেকখানি বেশি থাকে, যার ফলে তন্তুর মধ্যে অনেক লালচে দাগ চলে আসে, যেটা বাজারজাত করতে কৃষক বন্ধুদের অসুবিধে এবং বাজারে কিন্তু তারা অতটা দাম কিন্তু পাবেন না, তার ফলে কৃষক একটা লসের দিকে সম্মুখীন হবেন। সেই জন্য অবশ্যই জাঁক দেওয়ার সময় তারা বেছে নেবেন যে ইট বা কংক্রিট মেটেরিয়াল বা বাঁশ ধঞ্চে বা কুচুরিপানা দিলে আমরা দেখি টাইমটা কিছুটা কম লাগে। এবং এখনকার দিনে নতুন প্রযুক্তিতে ক্রাইজেপ আমাদের ভারত সরকারের যে সংস্থা পাট চাষ নিয়ে গবেষণা করেন, তারা একটি কালচার উদ্ভাবনা করেছেন। সেই কালচার দিয়ে আমরা দেখেছি যে খুব কম জল ব্যবহার করেও সেখানে কিন্তু কম সময়ের মধ্যে আমরা প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে পাটটাকে পচিয়ে নিয়ে যেতে পারি। এমনি কিন্তু প্রায় 15 থেকে 20 দিন সময় লাগে, কিন্তু ওনাদের এই কালচার ব্যবহার করলে সেখানে জলও কম লাগে এবং আমাদের পাট পচানোর যে সময় সেটাকেও অনেকখানি কমিয়ে নিয়ে আসতে পারি, কারণ এটা পুরোপুরি একটা বায়োকেমিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রোবিয়াল একটা ফ্যাক্টর কিন্তু এই পচানোর মধ্যে কাজ করে, যার ফলে এই কালচার দিলে আমরা দেখি যে মাইক্রো অর্গানিজমগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে এই পচানোটাকে অনেকখানি ত্বরান্বিত করতে পারে। তো কৃষক বন্ধুদের বলবো অবশ্যই ভালো জলাশয় সিলেক্ট করবেন যেখানে জলটা একটু পরিষ্কার এবং ফ্রি ফ্লোয়িং, সেখানে যদি আপনারা এইভাবে করতে পারেন সেখানে কিন্তু আমরা দেখব যে খুব সুন্দরভাবে জুট রেটিংটা আমরা করতে পারি। এবং এখনকার দিনে এখন জুট রিবনার বলে রিবন রেটিং একটা পদ্ধতিও বেরিয়েছে, সেটাতেও খুব কম সময়ে ভালো তন্তু পচানো যাচ্ছে। সেখানে জুট রিবনার বলতে প্রথমে আমরা যে পাটের স্টিকগুলো আছে সেটা এই রিবনের মধ্যে দিয়ে এমনভাবে টানতে হবে একদিকে কাঠিটা চলে আসবে, আরেকদিকে ওর বার্কটা দুদিকে টানতে থাকে, যার ফলে একদিকে বার্ক আলাদা হয়ে যায়, একদিকে কাঠিটা আলাদা হয়ে চলে আসে। এবং এই বার্কগুলোকে জাস্ট সিলেক্ট করে সেগুলোকে আমরা একটা ট্যাঙ্কারের মধ্যে 100 লিটার 150 লিটার জল দিয়ে সেখানে কালচার দিয়ে যদি ওইগুলোকে পচিয়ে দিই সেটাও আমাদের কিন্তু খুব ভালো ইফেক্টিভ হচ্ছে, কারণ সবসময় জলের সব জায়গায় সুবিধে নেই। 12 থেকে 14 দিনের মাথায় কিন্তু আমরা সেখানে সেই পাটটাকে পচিয়ে খুব ভালোভাবে তারপরে শুকিয়ে আমাদের কিছুটা ছায়াতে কিছুটা রোদে শুকাতে হয়, বাঁশের মধ্যে ওটাকে জাস্ট আড়াআড়িভাবে এরকম শুয়ে দিতে হয় এবং এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেলে তারপরে সেটাকে আঁটি বেঁধে বাজারজাত করার জন্য গ্রেডিংয়ে আমাদের পাঠাতে হয়। আচ্ছা, তন্তুর গুণগত মান খারাপ হয় কি করে? তন্তুর গুণগত মান যেসব কারণে খারাপ হয়, যেটা আগেই বললাম, যদি কেউ কৃষক বন্ধু উইং মেটেরিয়াল হিসেবে আমাদের ওই ব্যানানা বা কলা গাছের কাণ্ড বা মাটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে তার একটা কালার কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এদিক দিয়ে একটা কোয়ালিটি খারাপ হয়। আরেকটা আমাদের যে জিনিসগুলো হয়, যেমন অনেক সময় যে জিনিসটা উইং মেটেরিয়াল দিয়েছে একদিকে হয়তো বেশি দিয়েছেন যার ফলে ডুবেছে, অন্যদিকে হয়তো হালকা একটুখানি কম উঠে গেছে, যার ফলে আমরা দেখি এটাকে কিন্তু পুরোপুরি পচনটা সেখানে হয় না, আংশিক পচন হয়। এটাও কিন্তু একটা ডিসঅর্ডার আমরা বলবো। এবং এর ফলে আবার কোথাও বেশি পচন হয়ে যায়। বেশি পচন হলে আমরা যেটা দেখি কিছু যে তন্তু বা গ্রেডিং যেটাকে টার্ম ইউজ করা হয় সেটাকে ড্যাজি বলা হয়, আবার যদি একটু কম হয় সেটাকে আমরা ক্রপি বলি, এইভাবে টার্মিনোলজি ব্যবহার করা হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত পাট আমরা প্রায় 5-6 গ্রেডের পাই এবং আরও এই যে উন্নত প্রযুক্তি করলে সেটাকে কিন্তু আমরা 4-5 গ্রেডেও নামিয়ে আনতে পারি, যার ফলে কৃষক বন্ধুরা আরও হয়তো কিছুটা বেশি পয়সার লাভবান হতে পারবে। আচ্ছা, মানে কি পদ্ধতি অবলম্বন করলে তন্তুর মান আরও বেশি ভালো হবে আর কি?
তন্তুর মান ভালো করার যে একমাত্র উপায় যেটা বললাম, কৃষক বন্ধুদের যেটা মনে রাখতে হবে, উন্নত প্রযুক্তিগুলো গ্রহণ করতে হবে। যেটা বললাম 1 নম্বর জুট রিবনার, এটা ব্যবহার করতে পারেন কৃষক বন্ধুরা। খুব বেশি টাকার যন্ত্রের দাম খুব একটা বেশি না, খুবই কম। এখানে আপনার যে গোড়াটা আছে সেই গোড়াটাকে প্রথমে একটু থেঁতলে নিতে হয়, থেঁতলে ওই রিবনারের মধ্যে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হয় এবং সেখানে বার্ক একদিকে আলাদা হয়ে যায় এবং স্টিক আলাদা হয়ে যায়। তারপরে ওই বার্কগুলোকে আলাদা করে একটা আঁটি বেঁধে সেটাকে আমরা ট্যাঙ্কারের মধ্যে নিয়ে সেখানে যদি কালচার ব্যবহার করে এবং তারপরে যদি ওটাকে পচাই, সেক্ষেত্রে আমরা দেখছি 12-14 দিনের মাথায় কিন্তু খুব কম জল ব্যবহার করে কম সময় আমরা সেটাকে পুঁচিয়ে ফেলতে পারছি। এছাড়া উইং মেটেরিয়াল সবসময় আপনারা কংক্রিটের মেটেরিয়াল সিলেক্ট করতে বলছি। এবং গ্রেডিংয়ের যে ব্যাপারটা আমরা বলি, কৃষকদের একটু সচেতন হতে হবে যে গ্রেডিং যত ভালো আমরা যদি কোয়ালিটি করতে পারি, সেক্ষেত্রে আমাদের এমএসপি যে মিনিমাম সাপোর্ট প্রাইস ভারত সরকারে রয়েছে তার চেয়েও কিন্তু কৃষক বন্ধুরা বেশি আশা করতে পারেন। এছাড়া কালার লাস্টার একটা ব্যাপার থাকে, কারণ লিকুইডিভ যদি মার্কেটে দেখতে খুব ভালো হয়, আপনার সোনালি তন্তু আমরা বলি এটাকে, তো দেখতে যার যত ভালো তার কিন্তু মার্কেট প্রাইসও কিন্তু সেরকম ততটা ভালো হয়। আচ্ছা, পাট, বীজ ও তন্তু এই 3টি জিনিস কি একসঙ্গে পাওয়া যেতে পারে? পাট, বীজ এবং তন্তু একসঙ্গে পাওয়া যেতে পারে, তারও টেকনোলজি এখন অলরেডি এস্টাবলিশড এবং খুব ভালোভাবেই আমরা করছি বিভিন্ন জায়গাতে। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে পাটের চাষও বেশি, এরিয়াও বেশি এবং ফলনও কিন্তু ভালো আমরা পাই। এক্ষেত্রে আমরা যেটা বলি যে যেভাবে পাট চাষ করছেন, যে বীজ নিচ্ছেন সেভাবেই নেবেন। এখানে পাট তন্তু যে আমরা নিচ্ছি, যে সময়টায় কাটছি, যে 90 থেকে 135 দিন, এই 110 দিনের মাঝে সাপোজ আমরা যখন কাটছি, প্রথমে ওই যে পাটটা আমরা গাছটা সিলেক্ট করছি তার ডগা থেকে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি অংশ আমরা কেটে নেবো আলাদা করে। ওইটাকে আমরা পাশের একটা আবার নার্সারি বেডে বসাবো। ওটা কেটে নিয়ে এমনভাবে বসাবো যে বসানোর আগে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, মানে যাতে করে ওর শিকড়টা খুব তাড়াতাড়ি বৃদ্ধি লাভ করে, সেই জন্য ডুবিয়ে তারপরে আমরা ওখানে ডোবালাম। বাকি অংশটা আমরা তন্তু হিসেবে কাজ করলাম। তার ফলে সেই ডগা থেকে যে গাছটা আমাদের বৃদ্ধি হবে সেটা আলটিমেট ফ্লাওয়ারিং স্টেজে যাওয়ার পরে, ফুল হওয়ার পরে সেটা কিন্তু বীজ হিসাবে আমরা রাখতে পারবো। ফলে একদিকে যেমন আমরা তন্তু পাচ্ছি, অন্যদিকে আমরা আবার বীজ হিসেবে ওটাকে রাখতে পারি। এই প্রযুক্তিটাও কিন্তু আমাদের কৃষক সমাজের মধ্যে আজকাল খুব সাড়া ফেলেছে এবং আগামী দিনেও আশা করছি কৃষকরা এই প্রযুক্তিটা গ্রহণ করবে। আচ্ছা, এই পাট চাষের ক্ষেত্রে শেষ প্রশ্ন আপনাকে করি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কি ভূমিকা নিয়েছেন উন্নতির ক্ষেত্রে? অবশ্যই এখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অবশ্যই গুরুত্ব অপরিসীম। আমাদের ভারত সরকার, যেটা আমি বললাম যে ওনাদের একটা রিসার্চ সেন্টারই রয়েছে আমাদের কলকাতার ব্যারাকপুরে, যেটা ক্রাইজ্যাপ নামে পরিচিত। তারা পাটের উপরেই সবসময় গবেষণা করেন এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারকেও সাপোর্ট করেন বিভিন্ন মিনি মিশন মোডে। ওনাদের যে টেকনোলজিগুলো আসছে ডেমনস্ট্রেশন আকারে, ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন বা যন্ত্রপাতি, সেগুলো কিন্তু খুব সাড়া ফেলছে। একটা নেল উইডার ওনারা ব্যবহার করেছেন, যেটা আমরা ব্রডকাস্টিংয়ের পরে চারা কমানোর জন্য যদি ওই নেল উইডার দিয়ে লাইন করে দিই, সেক্ষেত্রে আমরা দেখি যে এক্সট্রা যে গাছগুলো সেগুলো আমাদের কিন্তু অটোমেটিক উঠে যায় এবং একটা লাইনে সুন্দর মেনটেন হয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকারও আমাদের এই পাট চাষের উপরে জোর দিয়েছেন, কৃষক বন্ধুরা যাতে এমএসপি প্রাইস পান বা এই যে পচানোর যে মাইক্রোবিয়াল কালচার দিয়ে যে জুট রেটিংটা, তার উপরেও কিন্তু আমরা বিভিন্ন ফার্মার্স ট্রেনিং, মানে বিভিন্ন প্রশিক্ষণের সাহায্যে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করে সেই প্রযুক্তিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আশা করি পাট আরও অর্থকরী ফসল হিসেবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে সাড়া ফেলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আজকের এই আলোচনা থেকে কৃষক বন্ধু যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই উপকৃত হবে বলেই মনে হয়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।